প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান কতদিনে। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর সহকারী অধ্যাপক এবং বিল্ডের গবেষণা পরিচালক ডক্টর ওয়াসেল বিন সাদাত। জনাব সাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা আগেই জানিয়ে রাখতে চাই, দেশের গ্যাস সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। প্রতি হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে বছরে প্রায় 15 কোটি ঘনফুটের গ্যাসের সরবরাহ বা উৎপাদন কমে যাচ্ছে। আমরা যেটা কাঙ্ক্ষিত ছিল বা প্রত্যাশিত ছিল সেখান থেকে আন্তর্জাতিক বাজার থেকেও আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী তেলের সরবরাহ নিতে পারছি না বা আনতে পারছি না, বা আমাদের অবকাঠামোজনিত ত্রুটির কারণে, সমস্যার কারণে আমরা সরবরাহ করতে পারছি না। অভ্যন্তরীণ যে লাইন আছে সেখান থেকে যোগান দিতে পারছি না। এমনতর পরিস্থিতিতে দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ সব একরকম থমকে যাওয়ার পথে হাঁটছে। এই জায়গা থেকে উত্তরণ কতদিনে? একই সাথে বিদ্যুৎ সংকটও ক্রমেই ঘনীভূত হচ্ছে। বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ কোনোটি পাওয়া যাচ্ছে না। এই সমাধান না হলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? কর্মসংস্থানের যে লক্ষ্য নিয়ে নতুন সরকার এগুতে চাইছে, তার বা কী হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের অতিথির কাছে। জনাব ডক্টর ওয়াসেল বিন সাদাত, যদি আপনি প্রথমেই বলেন যে আসলে এই গ্যাস সংকট বা বিদ্যুৎ সংকট এটি কিভাবে কাটিয়ে ওঠা যাবে? আন্তর্জাতিক পরিমণ্ডলের যে বৈশ্বিক যে পরিস্থিতি, বা আমাদের উৎপাদন, বা আমাদের নতুন কূপ খননের যে জায়গা বা বিদ্যুৎ উৎপাদনের যে জায়গাটি, সেখান থেকে সুরাহার পথ কোন দিকে? ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা আসলে বলার বিষয় সেটা হচ্ছে যে আজকের এই সংকট আসলে একদিনে তৈরি হয়নি। এটি একটি কাঠামোগত সংকট। বিশেষত আমরা গ্যাসের ক্ষেত্রে একটা দীর্ঘ সময় ধরে নতুন কোনো কূপ আমরা খুঁজে পাইনি। আসলে খুঁজে পাওয়ার চেষ্টাটাই আমরা খুঁজে পাইনি না খুঁজিনি আমরা, সেটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা খোঁজার জন্য যেই রকমের চেষ্টা, হ্যাঁ, সরকারের তরফ থেকে হয়তো বা বিভিন্ন সময় তারা চেষ্টা করেছেন এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা তার কোনো রকমের প্রতিফলন দেখতে পাইনি। এবং আসলে যতটুকু গুরুত্ব এটা পাওয়া উচিত ছিল, আমরা আমাদের জ্বালানি নীতির একটা বড় ধরনের আপনার সমস্যার জায়গা এই যে আমাদের যেটা নিজস্ব যে গ্যাস ফিল্ড, সেখানে আপনার সেগুলোকে নতুন কোনো কূপ, বিশেষত উন্নত টেকনোলজির মাধ্যমে বঙ্গোপসাগরে যে আপনার কূপের সম্ভাব্যতাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা এখনো এক্সপ্লোর করে দেখিনি। তো এইটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে বিদ্যুতের ক্ষেত্রটা যদি আমরা বলি, গ্যাসের জায়গা থেকে বিদ্যুতের ক্ষেত্রে আমরা কিন্তু আপনার প্রোডাকশন ক্যাপাসিটি সেই জায়গা থেকে কিন্তু বেশ উৎকর্ষতা সাধন করেছি, বেশ আমাদের প্রয়োজনের তুলনায় বরং আমাদের উৎপাদন ক্ষমতা বেশি যে টিপিক ডিমান্ডের থেকে। কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে, এই ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আইপিপি বলে, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট যেগুলো, এইখানে আপনার ঠিক যে উপায়ে তাদেরকে আপনার তাদের ট্যারিফটা ধার্য করা হয়েছে, এটা নিয়ে আমরা পরে হয়তো আবার একটু দীর্ঘ আলোচনায় যেতে পারি। এবং তাদের যে ক্যাপাসিটি চার্জের যে আমাদের উপরে যে বোঝা, এটা আসলে একটা ফিসকাল বোম হয়ে গিয়েছে আমাদের জন্য। সেটি তো আপনি বলছেন যে এটির দায় সরকারের উপরে চাপছে, কিন্তু আমার চাহিদা অনুযায়ী পাইপলাইন, আমার গ্রিডে, জাতীয় গ্রিডে আমার যে চাহিদা আছে সেই অনুযায়ী আমি গ্যাস দিতে পারছি, বিদ্যুৎ দিতে পারছি না। কেন? উৎপাদন আপনি একটু আগেই বলছিলেন যে উৎপাদন অনেক বেশি। না, উৎপাদন ক্ষমতা আর মানে যা আমরা উৎপাদন করছি তার মধ্যে পার্থক্য আছে। মানে আমার পাওয়ার প্ল্যান্ট সাপোজ 200 মেগাওয়াট উৎপন্ন করতে পারে। এখন ধরেন কোনো কারণে আমার পাওয়ার প্ল্যান্ট, এখন আমার সক্ষমতায় এই 200 যোগ হবে, কিন্তু আমার পাওয়ার প্ল্যান্ট এখন বন্ধ, কিন্তু আমার এখান থেকে কিছুই যাচ্ছে না, সেই হিসেবে জিরো। আপনি আইপিপির কথা বলছিলেন? জি, আইপিপির যে কথাটা বলছিলাম, যে ওখানে আপনার যে ক্যাপাসিটি চার্জের যে জায়গাটা যেভাবে ধারণ করা হয়েছে, সেটা আসলে আমাদের জাতীয় স্বার্থের বিরোধী বলেই আমি মনে করি। এবং সেটা
খুব মানে খুব যে কনসালটেশন বা এটা পাবলিকলি এই ইনফরমেশনগুলো ডিসেমিনেশনের মাধ্যমে আমরা কিন্তু করিনি। এটা অনেকটা স্বেচ্ছাচারিতা ছিল। এই সেক্টরটা একটা বড় ধরনের আপনার দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছিল। স্বেচ্ছাচারিতা বলবেন না, যোগসাজশ ছিল। যারা আমদানি নির্ভর ব্যবসা করতে চায় বা আমদানি করলেই কারো না কারো পক্ষে যায়, তার স্বার্থ পৌঁছে, সেই কারণে স্থানীয় উৎপাদন থেকে আমরা নিজেদেরকে নিবৃত্ত করেছি, এরকম কি কিছু? তা তো আপনার এখানে যে অবশ্যই যোগসাজশের ব্যাপারটা থাকবে, ঠিক আছে। সেখানে আপনার কারণ পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট যে গোষ্ঠীরা আছেন তারা তো আপনার তাদের গোষ্ঠীরা ছিলেন এবং আছেন। হ্যাঁ, এটা থাকবেনি সিস্টেম। কারণ আমরা তো আসলে হ্যাঁ রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আমরা একটি নতুন সরকার পেয়েছি, কিন্তু আমরা কি আসলে যে সিস্টেম সেই সিস্টেম থেকে বেরোতে পেরেছি? এটা একটা বড় প্রশ্নবোধক প্রশ্ন। এবং আমরা দেখেছি মির্জা ফখরুল সাহেব 2-3 দিন আগেই বলেছেন যে বিগত 5 মাসে আমি তো কোনো পরিবর্তন দেখছি না। তো ওনারাই যখন এই কথা বলছেন, আসলে সিস্টেমটা এরকম। কারণ এটার আসলে রাজনৈতিক অর্থনীতিটা অত্যন্ত শক্ত এবং যারা আপনার এখানে আমরা যেটাকে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বলি, তারা অত্যন্ত শক্তিশালী। আর যেহেতু তাদের অর্থনৈতিক সক্ষমতাও আছে, অতএব যে কোনো অন্যায়কে তারা আসলে কি বলবো একটা প্রাতিষ্ঠানিক রূপও তারা দেওয়ার চেষ্টা করতে পারেন। আপনি কি বলতে চাইছেন যে আসলে সরকার বদলেছে, সিস্টেম বদলায়নি, এবং সিস্টেমের পেছনে যে লোকগুলো তারাও বদলায়নি, যে কারণে এই সমীকরণ এসে কোথাও মিলছে না? হতে পারে সিস্টেমের পিছনের লোক বদলেছে কিনা আমি বলতে পারবো না সেটা, কিন্তু সিস্টেম পাল্টায়নি। তার ফলে যেটা হতে পারে আসলে যে লোক পরিবর্তন হলেও যেহেতু সিস্টেমটা পরিবর্তন হয়নি, ভালো মানুষ আসলেও আসলে সেখানে সেই সিস্টেমের সাথেই তাকে সঙ্গত দিতে হয়। এটা অবশ্যই দায় তো থাকবেই, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না, আপনাকে ওই জায়গা ছেড়ে চলে যেতে হবে। আপনি বলছিলেন যে গ্যাসের উৎপাদন বাড়েনি, কিন্তু আমরা যে দেখলাম ভোলাতে যে গ্যাস আছে সেই গ্যাসই সরবরাহ করবার যে উদ্যোগ বা পন্থা, সেটি এতদিনও পর্যন্ত কেন নেওয়া হলো না? তার উত্তর আমি দিতে পারবো না। অত্যন্ত জরুরি একটা কাজ ছিল, যেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি আমাদের জ্বালানি নিরাপত্তা এটা আমাদের একটা মানে বড় চ্যালেঞ্জের জায়গা, এবং সেটা আমাদের শিল্প, প্রাইভেট সেক্টর এবং জিডিপি যাই বলেন না কেন, ঠিক আছে, তার জন্য অত্যন্ত জরুরি একটা। এবং এই জায়গাতে আমরা তো পিছিয়ে ছিলামই। হ্যাঁ, এটাকে একটা কসমেটিক আপনার আবরণ দেওয়া হয়েছিল, যেটা বলেছিলাম যে ক্যাপটিভ আপনার আইপিপির মাধ্যমে আপনার ওই সময় সেটা দরকার ছিল হয়তোবা, কিন্তু যে পদ্ধতিতে করা হয়েছে এবং আমাদের যে ট্যারিফ রেট, এবং ওইখানে আরেকটা কথা বলা ভালো, এই ট্যারিফ রেটগুলোকে করা হয়েছে ইউএস ডলারের উপরে ভিত্তি করে। তো আমার কাছে মনে হয় যে এইটাকে রিভিজিট করাটা অত্যন্ত জরুরি, এবং সেটাকে বাংলা টাকায় মানে আমাদের মুদ্রায় এই ট্যারিফটাকে নির্ধারণ করাটা জরুরি, কারণ আমাদের ফরেক্সের উপরে এমনিতেই বিশাল চাপ। তো এইটা হচ্ছে আপনার এই ট্যারিফ নিয়ে একটা সেই কথার জায়গা। আর এই সিস্টেমে আসলে আপনার এই পলিটিক্যাল ইকোনমিকটায় যে এজেন্টরা, এটা আসলে আমি যেটা বলবো যে সমাজের রাজনৈতিক অর্থনীতির যে কথাটা বলছি, সেখানে আমাদের আমলাতন্ত্র, সেখানে আমাদের ব্যবসায়ী মহল, সেখানে আমাদের রাজনীতিক এই যে নেক্সাস, এই নেক্সাসটা এখন ভাঙা সম্ভব হয়েছে বলে আমার মনে হয় না। এই নেক্সাসটা অত্যন্ত শক্ত। কিন্তু এতদিনেও আপনি যে কথা বলছেন, আমরা যদি প্রিভিয়াস গভর্নমেন্টের কথা বলি বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথাও বলি, তখনও তো এই গ্যাস বিদ্যুতের সংকটটা এত তীব্র ছিল না। হঠাৎ করে এত বড় ধরনের সংকট কেন হচ্ছে? বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প কলকারখানা, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস তো মিলছেই না। বিদ্যুৎ ক্ষণে ক্ষণে বিদ্যুৎ, ওই যে বলা হতো একটা সময় যে বিদ্যুৎ যায়, কখনো কখনো আসে, পরিস্থিতি তো সেদিকে যাচ্ছে। তো করণীয়টা কি? এটার একটা বড় কারণ হচ্ছে যে গ্লোবাল সিচুয়েশনটা, এটাকে আমাদের মাথায় নিতে হবে। আমাদের কিন্তু আপনার গ্যাসের একটা বড় চাহিদা পূরণ হতো আমদানিকৃত এলএনজি দিয়ে, ঠিক আছে। এখন যখন আপনার এই উপসাগরীয় যুদ্ধ শুরু হলো এবং আপনার এই আনরেস্ট, এবং তারও আগে থেকে আপনার যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হ্যাঁ, তো তখন থেকেই আসলে এনার্জি মার্কেটটা কিন্তু ভোলাটাইল হয়েছে। জনাব ডক্টর সাদাত,
আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। নেব একটি বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছে আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান কত দিনে। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর সহকারী অধ্যাপক এবং বেসরকারি গবেষণা সংস্থা বিল্ডের গবেষণা পরিচালক ডক্টর ওয়াসেল বিন সাদাত। জনাব সাদাত, আপনি বলছিলেন যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, আপনি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেখান থেকে আসছিলেন, যদি বলেন। জি, এখানে কয়েকটা জিনিস। প্রথমত হচ্ছে যে আমরা আমদানি নির্ভর আমাদের জ্বালানি ক্ষেত্রে, এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশে আসলে তো ওইভাবে তেল পাওয়া যায় না, আমাদেরকে আমদানি করতেই হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ডাইভার্সিফাই করিনি আমাদের সোর্সিংটা। আমরা খুব বেশি আপনার এই গালফ অঞ্চলে একমুখী আমাদের সরবরাহ ব্যবস্থাটা ছিল। তো যার দরুন আমাদের উপরে অভিঘাতটা এসেছে বেশি যখন আপনার এই যুদ্ধটা শুরু হলো। এবং তার ফলে যেটা হলো যে আপনি দেখলেন যে ধীরে ধীরে, আপনার প্রশ্নটা ছিল যে পরিস্থিতি কেন এখন হঠাৎ করে, আসলে হঠাৎ করে না, এটা ধীরে ধীরেই আপনার এই পরিস্থিতির দিকে যাচ্ছিল। কারণ আমরা আসলে তো সমাধান করতে পারিনি, এবং অনেক ক্ষেত্রে ধরেন এই সমাধানের কিছু জায়গাতেও ধরেন আমরা যেটা করেছি, আমরা কিন্তু খুব ভালো মতো যে সোর্সিং করতে পেরেছি, যখন আমরা উচ্চ দামে কিন্তু কিনেছি। তো আমাদেরকে কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যে কখন মার্কেটটা কমে আসতেছে, স্পট প্রাইসটাকে সেভাবে আমাদেরকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে নীতিগত জায়গা থেকে, এবং তড়িৎ সিদ্ধান্ত। এটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেললে চলবে না। এটা আমাদের জন্য খুবই জরুরি। আন্তর্জাতিক বাজার, এবং আমরা যা ভেবেছিলাম একটা স্বস্তির হাওয়া বইবে, যে ইউএসএ এবং ইরানের মধ্যে একটা শান্তি চুক্তির মাধ্যমে এলাকায় আমরা ওই হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজগুলো আসবে। কিন্তু এখন আসলে আবার একটা অনিশ্চিত জায়গায় আমরা চলে যাচ্ছি, এবং এই অনিশ্চয়তাটা কি আসলে সামনের শর্ট টার্মে আমাদেরকে এটাই থাকবে, এই অবস্থাকে ধরেই কিন্তু আমাদেরকে প্রস্তুতির জায়গা, এবং কিভাবে এটাকে আমরা সামাল দিব, হ্যাঁ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর আগের যে সংকটকালীন সময়ে আমাদের জ্বালানি তেলের এবং পাম্পে যে দীর্ঘ সারি, এবং যে এই যে সরবরাহ ব্যবস্থার যে ত্রুটি, এই জায়গাগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে যে ভবিষ্যতে অন্তত এই সমস্যাগুলো যাতে আমরা কিছুটা অ্যাড্রেস করতে পারি, সেটার একটা আমাদেরকে কিন্তু আগে থেকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু যখন যে কথা বললেন আপনি, পাম্পে বা বিভিন্ন জায়গায় জ্বালানির যে সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কি আমরা কিছুটা এগোতে পেরেছি? ওই এক্সাম্পল তো আমাদের সামনে ছিল। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা কি আমরা নিতে পেরেছি? আমরা কিছু ব্যবস্থা তো নিয়েছি। আমরা আপনার কিছু আইটি বেসড অ্যাপের ব্যবস্থা চালু করেছিলাম, যার ধরুন পরবর্তীতে মোটরসাইকেল আরোহীরা কিছুটা সুবিধা পেয়েছিলেন, এবং আমাদের যে সেটি তো সরবরাহ চেইনে আপনি বলছেন। জি, কিন্তু আমার মজুদ না, মজুদের যে ব্যাপারটা, সেই জায়গাতে তো এখানে তো আরো কিছু ব্যাপার আছে, যে আমরা কি আমাদের মজুদ করার পরিমাণটাও কিন্তু সীমিত। সেটাও কিন্তু একটু দীর্ঘস্থায়ী বা মধ্যমেয়াদী পরিকল্পনার বিষয়, যেখানে আমাদের মজুদের পরিমাণ আমরা বাড়াতে পারবো। নতুন করে আপনার ডিপো, রিফাইনারি এগুলো তৈরি করার একটা ইস্যু থাকে। আর যেটা হচ্ছে যে যেহেতু আপনার আসলে এনার্জি মার্কেটটা কিন্তু আপনার একটি স্টেবল বা নিম্নমুখী জায়গায় ওইভাবে আসেনি, আমরা যে বেশি পরিমাণ ইম্পোর্ট করে কিছুটা করব সেই জায়গাতেও আমরা পৌঁছতে পারিনি না। কিন্তু আপনি $120 থেকে নেমে কিন্তু আবার $80-90 চলে এসেছিল। হ্যাঁ, চলে আসছিল সেই সময়ের জন্য আমাদের যেটুকু দরকার, আমি নিশ্চিত। এবং আবারও এই জায়গাতে সেটা যে আসলে এই যে আমাদের এই মোমেন্টে মজুদ কোথায় কি আছে, এই তথ্যটাও আসলে খুব যে আপনার পাবলিকলি অ্যাভেলেবল, এবং সেটা যে নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এরকম কোনো ইঙ্গিতও কিন্তু আমরা পাচ্ছি না। তো সেটা একটা, যে আমরা আসলে মজুদ এর মাঝখানে কি করেছি সেটা একটা ইস্যু, এবং আমরা কি কৃচ্ছ্রতা সাধনের দিকে আবার যাব কিনা, সরকারের এই ব্যাপারে নীতি কি, আমি নিশ্চিত যে শীঘ্রই সরকার এই বিষয়ে আমাদেরকে অন্তত কিছু নীতি নির্ধারণী কিছু বক্তব্য সরকারের কাছ থেকে আমরা আশা করছি আর কি। না, আমরা গতকাল দেখলাম যে প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বসেছেন এবং বলেছেন যে সরকার এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা যদি মিলে একসাথে কাজ করা যায় তাহলে সমস্যা
সমাধান করা সম্ভব। কিন্তু আপনার যদি বিদ্যুৎ সরবরাহ না থাকে, আপনার গ্যাসের সরবরাহ যদি না থাকে, আপনি পাইপলাইনে যদি না থাকে, তাহলে আপনি সমস্যার সমাধান কিভাবে? শিল্প কারখানা বন্ধ করে কি সমাধান হবে? একেবারেই সম্ভব না। এবং সেক্ষেত্রে আপনার শিল্প কারখানা যদি আমরা নতুন স্থাপনের জায়গায় যদি বন্ধ করতে হয় বা তাদেরকে যদি আপনার তাদের ক্যাপাসিটির তুলনায় কম উৎপাদনে চলে যেতে হয়, তাহলে তো এমপ্লয়মেন্টের উপরে ডাইরেক্ট ইম্প্যাক্ট আসবে, মানে প্রোডাকশন ছাড়াও না। মানে শুধু এমপ্লয়মেন্ট না, মানে এমপ্লয়মেন্টের কথা কেন বললাম, কারণ পাবলিক আনরেস্ট তৈরি করার জন্য এই আপনার এমপ্লয়মেন্টের যখন আপনার উপরে আঘাত আসবে, মানুষের যখন আয় করার জায়গাটাই বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তারা প্রতিবাদী হয়ে ওঠে। কারণ একই সাথে কিন্তু ইনফ্লেশনের প্রেশারটাও আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যেহেতু আপনার জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বগামী, এইখান থেকে আপনার শুধুমাত্র ওয়েল প্রাইস ইনক্রিজের কারণে আপনার ইনফ্লেশন বাড়ে। আর সে জায়গায় আপনার নানামুখী প্রেসারে কিন্তু আমাদের যে ইম্পোর্ট ইনডিউস যে ইনফ্লেশন, সেটাও কিন্তু বাড়বে। যেখানে আমাদের ইনফ্লেশন রেকর্ড আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা প্রায় 9%-এর উপরে ছিলাম। এর ভিতরে কেন আমরা এগিয়ে আছি বলতে পারবো না? হ্যাঁ, আমরা রেটের দিক দিয়ে এগিয়ে আছি, কিন্তু জনসাধারণের দুঃখ এবং তাদের যে যন্ত্রণা, সেদিক দিয়েও তারা এগিয়ে আছে। দেশ হিসেবে আমরা পিছিয়ে আছি। তো এখন এই যে আপনি বললেন যে ইনফ্লেশনের কথা বললেন, আপনি বললেন যে গ্যাস, বিদ্যুৎ, বিশেষ করে জ্বালানির দাম বাড়লে ইনফ্লেশনকে উস্কে দেয়। তো কর্মসংস্থানের কথা বললেন, আমার বৈদেশিক আয়ের কি অবস্থা হবে? আচ্ছা, এইটা তো আরেকটা ডাইমেনশন। এটা তেলের মানে পাওয়ার সেক্টরের সাথে রিলেভেন্ট না, কিন্তু এটা হচ্ছে গ্লোবাল সিনারিওর সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এক্সপোর্ট যদি আপনি দেখেন, সেটাও কিন্তু খুব বেশি আশাপ্রদ বা আশা জায়গা নিয়ে না। বিগত কয়েক মাসে আমরা যদি এক্সপোর্টের ফিগার দেখি, তো আমাদের বড় ভরসার জায়গাটা হচ্ছে এই রেমিটেন্স এবং রেমিটেন্স যোদ্ধারা। এবং তাদের যদি আমরা দেখি যে মূল গন্তব্য, সেটা কিন্তু হচ্ছে আপনার এই জিসিসি কান্ট্রিগুলা। ডক্টর সাদাত, আমি যে জায়গাটা আসলে আপনার কাছ থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যদি গ্যাস, বিদ্যুৎ, এই নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকে, তাহলে শিল্পের চাকা ঘুরবে না। আমার রপ্তানিমুখী যে শিল্প, সেগুলোর প্রোডাকশন কমে যাবে। সেগুলোর প্রোডাকশন কমে গেলে রপ্তানি কমে যাবে। তাহলে রপ্তানি আয়ের কি হবে? আমরা যে রপ্তানি আয় বলি, যে আমরা এত রপ্তানি এবং সর্ববৃহৎ আয় যদি আমরা বলি তৈরি পোশাক শিল্প থেকে আসছে, তাহলে সেই শিল্পগুলো যদি নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ না পায়, তাহলে পরিণতি কোন দিকে? মানে যেটা এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিণতির দিকে আসলে যাবে। কারণ রপ্তানি, প্রথম কথা হচ্ছে যে আসলে গ্লোবাল মার্কেটটা কিন্তু ফিয়ার্স, অত্যন্ত কম্পিটিটিভ। এবং সে জায়গা থেকে আমরা যদি এই প্রোডাকশন যদি আমাদের কমে যায়, আমরা যদি টাইমলি প্রোডাক্ট প্রডিউস করতে না পারি, আমাদের যদি প্রোডাকশন কস্ট বেড়ে যায়, কারণ অবভিয়াসলি এই জ্বালানি মূল্যর কারণে প্রোডাকশন কস্টও বেড়ে যাবে। আপনি প্রোডাকশন করতে পারছেন না, প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, আপনি এক্সপোর্ট মার্কেট হারাবেন, বায়াররা ইন্টারেস্ট হারাবে, এবং আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোতে কিন্তু তখন অর্ডারগুলো শিফট হয়ে যাবে। এবং সেজন্য কিন্তু আমরা অন্যান্য অনেক চ্যালেঞ্জ আমাদের প্রাইভেট সেক্টর এবং এক্সপোর্ট সেক্টর, যেমন ধরেন আপনার তাদের যে আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মানে ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা, সেটার জন্য তারা ভুগছেন। রেগুলেটরি যে রিফর্ম, তার অভাব, বা ধরেন ট্যাক্স সিস্টেমের যে রিফর্ম দরকার, এই জিনিসগুলো কিন্তু আছে। অন টপ আপনার যদি এই এখন পাওয়ারটাও যদি, এখানে দুইটা ডাইমেনশন, এক হচ্ছে যে নিরবচ্ছিন্নভাবে আপনার তার সরবরাহের একটা বিষয়, আরেকটা হচ্ছে তার মূল্য। এই দুই জায়গাতেই কিন্তু আসলে শিল্পের উপরে অভিজ্ঞতা আসবে। এবং আমাদের রপ্তানিমুখী শিল্প এমনিতেই অনেক প্রেসারে আছেন, এবং তারা আসলে এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশাবাদটা করেছেন যে প্রাইভেট সেক্টর এবং সরকার মিলেমিশে যে কাজটুকু করবেন, এখানে কিন্তু বড় একটা অন্তরায় হিসেবে এই এনার্জি সিকিউরিটি উঠে আসবে। ধন্যবাদ জনাব ডক্টর ওয়াসেল বিন সাদাত আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। আর শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।